শুরু হচ্ছে খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের সাপ্তাহিক এই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলো দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনায় সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় থাকছে ঋত্বিক ঘটক জন্মশতবর্ষ উদযাপন, বিজ্ঞানের সর্বোচ্চ সম্মান শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার পাচ্ছেন ড দিব্যেন্দু দাস, ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার নির্ঘণ্ট প্রকাশ এবং ভেজা বইয়ের বইমেলা। প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকীর সূচনা হল। বর্তমান বাংলাদেশের রাজশাহীতে আজকের দিনেই তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তাঁর শিক্ষা ও কর্মজীবন পুরোটাই কাটে কলকাতায়। ভিন্ন ধারার ছবি তৈরি করে চলচ্চিত্রে তিনি নতুন ভাষা নির্মাণ করেছিলেন। সিনেমা জগতে সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক এই ত্রয়ীর সম্মেলন ভারতীয় চলচ্চিত্রকে দিয়ে গেছে আধুনিক নির্মাণ শৈলী। তিতাস একটি নদীর নাম, অযান্ত্রিক, সুবর্ণরেখা, আবার কখনো কোমল গান্ধারকে আশ্রয় করে তিনি বলে গেছেন মেঘে ঢাকা তারাদের কথা। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝড়ে। চলচ্চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়ের মতে সিনেমা তাঁর কাছে ছিল ইতিহাস বা সমাজকে বোঝার একটা হাতিয়ার। ঋত্বিক ঘটক শতবর্ষে প্রবেশ করছেন, এটা বাঙালির তো বটেই, আন্তর্জাতিক চলচ্চিত্র ইতিহাসেরই একটা বড় ঘটনা। ঋত্বিক কুমার ঘটক শুধু যে বাস্তুহারা সমস্যা বা সীমান্ত সমস্যা নিয়ে চলচ্চিত্রে সন্দর্ভ রচনা করেছেন তাই নয়, তার নির্মাণ কৌশল যা, তাতে তিনি নানাভাবে সিনেমার ভাষাকে সমৃদ্ধ করেছেন। যেহেতু শব্দ ব্যবহারে তার যে কৃতিত্ব, এমনকি ফ্রেমিং, যেগুলো সাধারণভাবে সিনেমার ভাষা থেকে আলাদা হয়ে যায়, সেগুলো খেয়াল করার মতন। তো সাধারণ মানুষের জন্য বলার কথা এই যে তার এক্সট্রিম লো অ্যাঙ্গেল ক্যামেরা প্রীতির মতনই তার বিষয় প্রীতিও সাধারণত সমাজের নিচের তলার দিকে রয়ে গেছে। এবং ভারতবর্ষে কাহিনী বর্ণনার ক্ষেত্রে বারে বারেই তিনি যেমন তথাকথিত নিচের তলার ইতিহাস বা অপর ইতিহাসের দিকে মনোযোগ দিয়েছেন, অযান্ত্রিক থেকেই ওরা উপজাতি এসেছে, বা ধরা যাক সুবর্ণরেখায় যখন তিনি দেশ বিভাগের যে আতঙ্ক, যাকে বলা যায় পোস্ট পার্টিশন ট্রমা, তা যখন দেখেছেন সমাজের প্রত্যন্ত প্রদেশে, তখন বোঝা গেছে যে তিনি আসলে জাতির জন্য অন্য একটা মাতৃভাষা লেখার চেষ্টা করছেন। 1961 সালে তিনি যখন কোমল গান্ধার নামে ছবি তৈরি করেন, তাতে বলা যায় রবীন্দ্রনাথের শকুন্তলা প্রবন্ধটিকে সাক্ষী রেখে তিনি ভারতবর্ষের আধুনিক সমস্যাগুলিকে, আমাদের যে বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিচ্ছিন্নতা, তাকে সাংস্কৃতিক কিভাবে যোগসূত্রে বাঁধতে হয় সেইটি সম্ভব করেছিলেন। এবং এই জন্যই তিনি পুনশ্চ নাম রেখেছি কোমল গান্ধার, মনে মনে লাইনটিকে ধার নিয়েছিলেন রবীন্দ্রনাথের থেকে। সুবর্ণরেখা বস্তুত রবীন্দ্রনাথের এই শিশুতীর্থ লেখাটার এক ধরনের আধুনিক রূপায়ণ, যেখানে ঋত্বিক ঘটক এই যে মানুষের বারবার অভিযান সত্যের দিকে এবং আপাতভাবে তার বনবেদনা এবং ব্যর্থতা, এই সব কটাকে জুড়ে দিতে চেয়েছিলেন এক মহাভারত কথায়। তিনি একই সঙ্গে ভারতবর্ষের ঐতিহ্য, পুরাণ, লোককথা, লোকগীতি এবং আধুনিক সামাজিক সমস্যা তাকে কি সাধারণ নৈপুণ্যে জুড়েছেন, সে তার ছবি না দেখলে বিশ্বাস করা যায় না। বস্তুত আজকে যখন তার শতবর্ষ, তখন আমাদের এই সময় দাবিও করে যে আমরা আবার তার ছবিগুলো দেখি, তাহলে দেখবো কি করে বৃহৎ সময় এসে ছোট সময়ের হাত ধরে এবং আমাদের সমস্ত ক্ষুদ্রতা, মালিন্য কি করে একটা বড় প্রেক্ষাপটের মধ্যে মিলিয়ে যায়। তার চলচ্চিত্র শুধু চলচ্চিত্র নয়, যেভাবে সিনেমার মতন মাধ্যমে হালকা বা লঘুচিত্রতা প্রশ্রয় পায়, সেই ঘটক তা প্রশ্রয় দেননি। তার কাছে সিনেমা ছিল
আসলে ইতিহাসকে বা সমাজকে বোঝার একটা হাতিয়ার। সেই হিসেবে তার সিনেমা আজকে আমাদের কাছে অন্য একটা দরজা খুলে দেয়। ঋত্বিকের শতবর্ষের তাৎপর্য এইটাই। ঋত্বিক ঘটক জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত সন্ধ্যায় মধুসূদন মঞ্চে টালিগঞ্জ স্বপ্নমৈত্রের আয়োজনে মঞ্চ থেকে পর্দা ভাবনার অনুশীলন ঋত্বিক ঘটক শীর্ষক এক অনুষ্ঠানে মুরলীধর গার্লস কলেজের চলচ্চিত্র বিভাগের অধ্যাপক সুমন্ত বন্দ্যোপাধ্যায় ঋত্বিকের ছবি দিয়ে উদ্বাস্তু আন্দোলনের বিস্তারিত আলোচনা করেন। উদ্বাস্তু আন্দোলনের সংঘ আলোচনা করেন। গণনাট্য পত্রিকার সম্পাদক শ্যামল ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন, গণনাট্য আন্দোলন ও ঋত্বিক ঘটকের নাট্যচর্চা অথবা চলচ্চিত্র নির্মাণ প্রতিটি ক্ষেত্রেই তিনি বাঁধা ধরা নিয়মের পথ অস্বীকার করেছেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত রামমোহন লাইব্রেরি ও হারমোনিকার উদ্যোগে গ্রন্থাগার কক্ষে শতবর্ষের আলোকে ঋত্বিক শিরোনামে সারাদিনব্যাপী আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আগামী ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে শতবার্ষিকী সম্মান জানানো হবে। থাকছে স্মারক বক্তৃতা, প্রদর্শনী, আলোচনা, জানালেন রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি শান্তনু বসু। 11 তারিখ 4টের সময় এগিন শিশির মঞ্চতে ঋত্বিক ঘটকের সেন্টিনারি অ্যান্ড বিয়ন্ড। 12 তারিখ 4টের সময় শিশির মঞ্চতে ঋত্বিক ঘটকের উপরে মেমোরিয়াল টক। আপনারা জানেন যে প্রত্যেক বছর আমাদের একটা এক্সিবিশন আমরা করি নন্দন ফয়ারে, যেটা প্রিন্সিপাল আমাদের এক্সিবিট থাকবে সেন্টিনারি ট্রিবিউট অন শ্রী ঋত্বিক ঘটক and the subject being the subaltern voice. ঋত্বিক ঘটক, the subaltern voice. ঋত্বিক ঘটক নির্মিত পুনরুদ্ধার করা একগুচ্ছ ছবি থাকছে এবারের চলচ্চিত্র উৎসবের শ্রদ্ধার্ঘে, জানিয়েছেন উৎসব কমিটির পক্ষে পরিচালক হরনাথ চক্রবর্তী। দেখানো হচ্ছে অযান্ত্রিক, বাড়ি থেকে পালিয়ে, মেঘে ঢাকা তারা, কমল গান্ধার, তিতাস একটি নদীর নাম, সুবর্ণরেখা, সবই ঋত্বিকবাবুর 100 বছরে। তাকে আমরা শ্রদ্ধা জানাবো এইভাবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড দিব্যেন্দু দাস 2025 সালে শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার পাচ্ছেন। এটি বিজ্ঞান ও উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের অন্যতম সর্বোচ্চ স্বীকৃতি। দ্রুত বর্ধনশীল সিস্টেম রসায়নের ক্ষেত্রে ড দাসের গবেষণা নতুন দিশা দেখিয়েছে। আমাদের প্রতিনিধি অনুপম মোদককে তিনি বলেন, এই সম্মান গবেষণাকে আরো অনুপ্রাণিত করবে। খুব খুশি আমরা ল্যাবের মধ্যে সবাই খুশি। আমরা ডিপলি অনার্ড অ্যাবাউট দিস রিকগনিশন। আমাদের মনে হচ্ছে এটাতে আমাদের এনথুসিয়াজম বেড়ে গেছে, যাতে আমরা পারসিউ করতে পারি ফিল্ডটাকে। আবার যেটা বললাম আমি, খুবই নতুন ফিল্ড অফ সায়েন্স, বিজ্ঞানের একটা নতুন স্ট্রিম, শুধু রসায়ন না, অনেক কটা সাবজেক্টের ইন্টারডিসিপ্লিনারিটি আছে এটাতে। তো সেটার জন্য আমরা খুব কনফিডেন্স পেলাম। আর আমি জিউরি মেম্বার যারাই ছিলেন তাদের প্রত্যেককে থ্যাংক করছি। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে আগামী বছরের 22শে জানুয়ারি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে। চলবে ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত। এবারের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে খবর জানিয়ে বলেন, গ্রেট ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলম্বিয়া, জাপান, থাইল্যান্ড এবং লাতিন আমেরিকা সহ অনেকগুলি দেশ আগামী বইমেলায় অংশ নিতে চলেছে। তিনি জানান, বইমেলার পরিসর না বাড়ায় খুব অল্প সংখ্যক নতুন প্রকাশনাকেই এবার স্টল করার সুযোগ দেয়া হবে। আমরা অত্যন্ত আনন্দিত আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে আর্জেন্টিনা, যে দেশের সঙ্গে ভারত তথা বাংলার অতি নিকট সম্পর্ক। প্রতি বছরের মতন আগামী 2026 বইমেলায় অংশগ্রহণ করতে চলেছেন গ্রেট ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলম্বিয়া, জাপান, থাইল্যান্ড এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ। আলোচনা চলছে আরও কিছু দেশের সঙ্গে। অন্যান্য বছরের তুলনায় 2026-এ আরও বেশি সংখ্যক দেশের উপস্থিতি আশা করছি। এছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্য যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, অসম, ঝাড়খণ্ড, কর্ণাটক, উড়িষ্যা
ত্রিপুরা ইত্যাদি রাজ্যের প্রকাশনাও থাকবে। যথারীতি থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেন্স প্যাভিলিয়ন ও অন্যান্য আকর্ষণও। সংগঠনের সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় বলেন, 2027 সালে কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 1976 থেকে 1996 পর্যন্ত ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ আলোকচিত্রের একটি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে 10টি সেরা আলোকচিত্রকে আর্থিক পুরস্কারে সম্মানিত করা হবে। অন্যদের সঙ্গে আর্জেন্টিনা দূতাবাসে 2 জন প্রতিনিধি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে মহানগরের বইপাড়ায় গতকাল সকাল থেকে সন্ধে পর্যন্ত বইপ্রেমীরা নিজেদের উৎসাহে এগিয়ে এলেন সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। গত 23শে সেপ্টেম্বর অতিবৃষ্টিতে বইপাড়ার যেসব বিক্রেতা প্রকাশক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্যার্থেই এই বইমেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বনির্ভর সংস্থা এবং দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশনের সহায়তায় এই বইমেলার আয়োজন করা হয়। বইপাড়ার সাহায্যার্থে অতিবৃষ্টির পরের দিনই তৈরি হয় কলেজ স্ট্রিট রিলিফ ফান্ড। সেখান থেকেই ক্ষতিগ্রস্ত 65টি সংস্থাকে 3,42,000 টাকার অর্থ সাহায্য তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে 2 লক্ষ টাকা দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশনের তরফে পাঠানো হয়েছে। উপস্থিত ছিলেন দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৌরাংশু সিংহ। তিনি বলেন, ভাষা ও বইয়ের টানেই তাঁদের এগিয়ে আসা। বর্তমানে আমরা যখন রয়েছি তখন মানে দিল্লিতে যারা বাঙালিরা বেঁচে রয়েছে বা সাংগঠনিকভাবে কাজ করার চেষ্টা করছি, সাংস্কৃতিক কাজকর্ম, সংখ্যালঘু যেখানে বাঙালিরা সংখ্যালঘু সেখানে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের অন্যতম প্রধান অবলম্বন হচ্ছে বই। আর বাংলা বইয়ের যে ভরকেন্দ্র, সেখানে যখন আঘাত লাগবে তখন কোথায় বুকের পাঁজর খসে যায়। তো সেই পরিস্থিতিতে আমাদের এগিয়ে আসার কথা ছিল। সেই সময় আমাদের দিল্লির বিভিন্ন পুজো সংস্থাগুলো রাজ্য সরকারের সঙ্গে একটা সমন্বয়ের কাজ বেঙ্গল অ্যাসোসিয়েশন করছিল। তাদের সঙ্গে কথা বলা হয়েছে, বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলা হয়েছে, ব্যক্তিগত সদস্যদের অনুপ্রাণিত করা হয়েছে। তারা নিজেরা যতটুকু যেরকমভাবে পেরেছেন অনুদান দিয়েছেন। ক্ষতিগ্রস্ত ছোট প্রকাশকদের পাশে দাঁড়াতে গিল্ড এবং সরকারকে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ হোসেন। বইমেলা মানে আসলে একটা আনন্দ উৎসব, কিন্তু আমাদের এবারের বইমেলাটা আনন্দ উৎসব নয়। অনেকটা কি বলবো, ভেঙে পড়ার পরে মৃত বাড়িতে যেমন শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, একটু আবার নতুন করে জেগে ওঠার জন্যে আমাদের এই অনুষ্ঠানটাও সেরকমই। আমরা 23শে সেপ্টেম্বর 2025 বাংলা প্রকাশনার ইতিহাসে যে দুর্ভাগ্যজনক একটি দিন, যেদিন কোটি কোটি টাকার বই এবং বই ছাপার যে সামগ্রী, কাগজ, তার যে ক্ষতি, সেই ক্ষতির একটা ক্ষতিপূরণ আমি বলবো না, ক্ষতির পাশে দাঁড়ানো, সেই তারই একটা উদ্যোগ হিসেবে আমরা সেই দিনই ঠিক করি যে একটা রিলিফ ফান্ড তৈরি করার, এবং কলেজ স্ট্রিট রিলিফ ফান্ড আমরা তৈরি করি। সেখানে দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশন, স্বনির্ভর এরা সাহায্য করে, এরপর থেকে বলি, এবং বিভিন্ন সংগঠন সাহায্য করে, এবং দেখা যায় যে প্রায় 4,10,000 টাকা আমাদের এই ফান্ডে উঠেছে। তার থেকে আমরা 3,42,000 টাকা 65টি সংস্থাকে অর্থ সাহায্য করতে পেরেছি সরাসরি, এবং বাকি টাকার বই আমরা আজকে এই বিজে বইয়ের বইমেলা থেকে কিনছি। এর উত্তরে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি কাশফিন নাহারকে জানান, তাদের কাছে যথাযথ আবেদন এলেই সংগঠন বিষয়টি বিবেচনা করবে। কাদের বৃষ্টিতে কতটা ক্ষতি হয়েছে, কাদের ইন্স্যুরেন্স আছে, কাদের ইন্স্যুরেন্স নেই, এগুলো একটা জটিল বিষয়। ওদের কাছ থেকে যদি আমরা প্রপোজাল পাই যে যাদের ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতির তারা কোনো ইন্স্যুরেন্স ক্লেম পাননি এবং তাদের কাগজপত্র ঠিক থাকে, অবশ্যই গিল্ডের বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এ পর্যন্তই। আবার আগামী মঙ্গলবার ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে নমামি বসু রুদ্র, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।